নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পৃথিবীর সবথেকে বড় গ্যাস ফিল্ডে ইসরায়েল অ্যাটাক করে দিয়েছে এবং এর পরিণতি কি হতে চলেছে, এলপিজি সংকট কোন দিকে যেতে চলেছে, এই পুরো বিষয়টা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং ভারত সরকার কি কি স্টেপ নিচ্ছে তাতে করে কতটা সমাধান হতে পারে, আপনার কিচেনে এলপিজি রান্নার গ্যাস পৌঁছাবে কি পৌঁছাবে না, এই ভিডিওটা পুরোটা দেখে নিলে তার ক্ল্যারিটি এবং আইডিয়া আপনি পেয়ে যাবেন। তো দেখুন, প্রথমেই আমরা হেডলাইন দেখে নেব। হেডলাইন দেখার আর কিছু নেই। ভারত সহ সারা পৃথিবীর সমস্ত বড় বড় নিউজ পেপারের হেডলাইন একটাই, যে পুরো গালফ রিজিয়ানে মানে মধ্যপ্রাচ্যে একের পর এক এনার্জি সাইটস অর্থাৎ গ্যাস এবং তেলের খনিতে অ্যাটাক শুরু হয়ে গেছে, টার্গেট শুরু হয়ে গেছে। কারণ ইসরায়েল প্রথমে ইরানের গ্যাস ফিল্ডে অ্যাটাক করেছে এবং ইরান পাল্টা অ্যাটাক করতে শুরু করে দিয়েছে আরব থেকে শুরু করে বাকি সমস্ত দেশের কাতারের তেল এবং গ্যাসের ফিল্ডে। এতদিন প্রবলেমটা ছিল যে তেল এবং গ্যাস ছিল স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী দিয়ে, সেগুলোকে ইরান আসতে দিচ্ছিল না। আর এবার তেল আর গ্যাসের ফিল্ডেই আক্রমণ হচ্ছে, তো হরমুজ প্রণালী যদি খুলেও যায়, যেখান থেকে তেল আর গ্যাসটা উত্তোলন হয় সেখানে উত্তোলনই বন্ধ হয়ে যাচ্ছে। তো আজকে যদি যুদ্ধ থেমেও যায়, এর যে লং টার্ম ইম্প্যাক্ট, এই পুরো গ্যাস ফিল্ডের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস লেগে যাবে। এবং এইটা একটা বুদ্ধিমানের মতো কাজ আমি বলবো, যে ইরানের এমপিরা ডিসাইড করছে যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে যে সমস্ত জাহাজ যাবে তাদের থেকে আমরা টোল নেব, ট্যাক্স নেব। ঠিক আছে, এটা ইরান করতে পারে যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে যে জাহাজ যাবে তাদের আমাদের এত পরিমাণ টাকা দিতে হবে। তো এইটা অন্তত করে নিশ্চিত করা দরকার এই মুহূর্তে যে ভাই এই পরিমাণ টাকা একটা ঠিকঠাক ট্যাক্স দাও, নিশ্চিন্তে তোমাদের জাহাজ নিয়ে বেরিয়ে যাও। তো দেখা যাক শুভবুদ্ধির উদয় কখন হয় কি না কি। এই মুহূর্তে তো এরকম কিছুই দেখা যাচ্ছে না। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেইটা হচ্ছে যে ইসরায়েল সাউথ পার্সে বম্বিং করে দিয়েছে এবং তার ফলস্বরূপ যে তেল ক্রুড অয়েলের দাম জাস্ট যুদ্ধ শুরুর আগে ছিল $65 এবং বলা হচ্ছিল যুদ্ধ হলে এটা $100 পার ব্যারেল হয়ে যেতে পারে, কোথায় কি অলরেডি $115 পার ব্যারেল চলে গেছে এবং এই মুহূর্তে এক্সপার্টরা বলছেন 200, 250, ইভেন $300 পার ব্যারেল পর্যন্ত চলে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। এবার এই যে ইসরায়েল সাউথ পার্সে অ্যাটাক করেছে, কি ব্যাপার, এই সাউথ পার্স জিনিসটা কি স্যার, বুঝিয়ে দিচ্ছি। দেখুন, লাস্ট কয়েকদিন আপনারা যারা স্কিল বাংলা ফলো করেন এবং জিওপলিটিক্যাল আপডেট প্রত্যেকদিন দেখেন, তারা স্ট্রেট অফ হরমুজকে ম্যাপে চিনে গেছেন, তাই তো? এই যে জলটা, এই জলটা হচ্ছে সমুদ্র, এই জায়গাটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এখান দিয়ে এই কাতার থেকে, কুয়েত থেকে, ইরান থেকে, ইরাক থেকে, আরব থেকে তেল আর গ্যাস নিয়ে সমস্ত জাহাজ এই জায়গা দিয়ে, এখান দিয়ে এসে তারপর ভারতবর্ষের দিকে আসে। এই জায়গাটাকে চোখ করে রেখে দিয়েছে ইরান, যার ফলে এখান দিয়ে ইরানের অনুমতি ছাড়া, সেফ প্যাসেজ না নিয়ে কোনো জাহাজ বেরোতে পারছিল না। তো আপনি আপাতত বুঝুন, এই যে জায়গাটা এটা হচ্ছে ইরান, আর এই যে ছোট্ট জায়গাটা এটা হচ্ছে কাতার। এই মাঝখানে, এটা কিন্তু সমুদ্র, মাঝখানে জলটা, এই সমুদ্রের অনেকটা নিচে গভীরে আছে একটা পৃথিবীর সব থেকে বড় গ্যাসের খনি, সমুদ্রের মধ্যে, ঠিক আছে, জলের তলায়, এটা স্থলভাগ নয়। এই যে এই খনিটা, এখানে গোটা পৃথিবীতে যত ন্যাচারাল গ্যাস পাওয়া যায় তার 8% এই একটা জায়গাতে রয়েছে, 8% একটা জায়গাতে। সেকেন্ড সুবিধা হলো, আমি আপনাদেরকে আগেও একটা ভিডিওতে বলেছিলাম 4-5 দিন আগে, যে ক্রুড অয়েল থেকে যখন পেট্রোল ডিজেল তৈরি করা হয় সেই সময় বাই প্রোডাক্ট হিসেবে গ্যাস পাওয়া যায়, কিংবা যে সমস্ত জায়গা থেকে ন্যাচারাল গ্যাস খনি থেকেও পাওয়া যায়, ওখানে আসলে তেলের খনি থাকে, তেলের সঙ্গে সঙ্গে কিছু গ্যাসও পাওয়া যায়। আর এই খনির সুবিধা হচ্ছে, এখানে অলমোস্ট, আমি যদি এই কাতারের দিকে 60% জায়গা রাখি, এই গোটা জায়গাটা 60%, ইরানের দিকের 40% বাদ দিলে এখানে পিওর গ্যাসের খনি আছে, তেল কেটে গ্যাস বের করতে হয় এরকমটা নয়। ওকে, এইবার এখানে এই গ্যাসগুলো জমলো কি করে না, হাজার হাজার বছর আগে আমরা জানি যে সমস্ত মেরিন বডি ছিল, মানে তিমি মাছ থেকে, হাঙর থেকে, মাছ থেকে, সাপ থেকে,
কচ্ছপ থেকে যা যা সামুদ্রিক প্রাণী এবং সামুদ্রিক উদ্ভিদ ছিল সেগুলো ভূমিকম্প বা ইত্যাদিতে ওইখানে চাপা পড়ে তাপ এবং চাপে হাজার হাজার বছর ধরে তৈরি হয় কয়লা, গ্যাস এবং তেল। তো এইখানে আছে গ্যাসের হিউজ ভান্ডার, পৃথিবীর মধ্যে সব থেকে বড়। এবার এই যে ভান্ডারটা, এটা তো সমুদ্রের নিচে, এবার এটাকে কোন দেশ নেবে? এবার এই জায়গাটা না ইরানের দিকেও পড়ে আর এদিক থেকে কাতারের দিকেও পড়ে। তো এরা দুটো দেশ মিলে এটাকে ভাগ করে এতদিন চালাতো। কিরকম? এইবার আমি যদি এটাকে বড় করি তাহলে আপনারা বুঝতে পারছেন, এই দিকটা হচ্ছে ইরান আর এই দিকটা হচ্ছে কাতার, ঠিক? আর এইটা হচ্ছে সমুদ্রের মধ্যে এই গ্যাস ফিল্ডটা। এর মধ্যে 60% অংশ এটাকে বলা হয় নর্থ ফিল্ড। কেন নর্থ ফিল্ড বলে? এটা কাতারের উত্তর দিকে, তো কাতারের হিসেবে নর্থ এটা। এই যে নর্থ ফিল্ড, এটা পুরো কাতারের দখলে, ঠিক আছে? আর এই যে জায়গাটা 40% জায়গা, এটা হচ্ছে সাউথ পার্স। কেন সাউথ? কারণ এটা ইরানের সাউথে বা দক্ষিণে, তাই এটাকে বলা হয় সাউথ পার্স। তো এরা নিজেরা ভাগ করে নিয়েছে। ওরম তো আর সমুদ্রের মাঝখানে তো বেড়া বসানো যায় না, মোটামুটি একটা ভাগ, যে ভাই এই 60% জায়গা থেকে তুমি গ্যাস আর তেল এক্সট্র্যাক্ট করবে, এই 40% জায়গা থেকে আমি গ্যাস আর তেল এক্সট্র্যাক্ট করব। এইবার এই যে কাতারের জায়গাটা, ভারতবর্ষের 90% গ্যাস এই কাতারের জায়গা থেকে আসে। কারণ আপনি দেখুন, এই যে লাল জায়গাটা না, এইটা হচ্ছে ন্যাচারাল গ্যাস ফিল্ড। এই যে জায়গাটা ওপরের, এটা হচ্ছে অয়েল আর গ্যাস মিলিয়ে মিশিয়ে আছে এই জায়গাটা। তো ইরানের দিকে অয়েল আর গ্যাস মিলিয়ে মিশিয়ে, যেখান থেকে ডিরেক্ট গ্যাস বের করা একটু মুশকিল। কাতারের দিকে পিওর গ্যাস আছে বেশি, এই জায়গাটা তেল আর গ্যাস মিলিয়ে মিশিয়ে আছে, আর সবুজ জায়গাটা কেবল গ্যাস আছে, ঠিক আছে? এইবার কাতারের কাছে যেহেতু হাই লেভেল ইনফ্রাস্ট্রাকচার আছে, টেকনোলজি আছে, ওয়েস্টার্ন দেশগুলো, আমেরিকা এবং ইউরোপের কোম্পানিগুলোর এখানে ইনভেস্টমেন্ট আছে, তাই এরা এখান থেকে হিউজ পরিমাণে গ্যাস বের করে সারা পৃথিবীতে সাপ্লাই দেয় ইন্ডিয়াতে, চীনে এবং মূলত ইউরোপে। ইউরোপ আগে রাশিয়ার থেকে গ্যাস নিত, কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর ইউরোপ আস্তে আস্তে রাশিয়ার থেকে বন্ধ করে কাতারের থেকে গ্যাস নেওয়া শুরু করে। ইরান এই যে সাইড থেকে গ্যাস এবং তেল নেয়, ইরান জেনারেলি সারা পৃথিবীতে খুব একটা এক্সপোর্ট করে না, কেবল চীনকে এক্সপোর্ট করে। কারণ ইরানের ওপর স্যাংশন আছে, ইরান অন্য দেশকে বিক্রি করতে পারবে না, চীন স্যাংশন মানে না, কাজেই চীন ইরান থেকে নিয়ে নেয়। ইরান মূলত এখান থেকে যেটুকু এক্সট্র্যাক্ট করে সেটা নিজেদের প্রয়োজনে কাজে লাগায়, নিজেদের দেশের পুরো গ্যাসের প্রয়োজন, ওরা গ্যাস থেকে ইলেকট্রিক তৈরি করে, সেই সমস্ত প্রয়োজনে। আশা করি বোঝা গেল। এইবার এই সাউথ পার্সে ইসরায়েল গতকাল বম্বিং করে দিয়েছে, যার ফলে ইরানের মানুষের রান্না বন্ধ হয়ে যেতে পারে, ইরানের ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যেতে পারে। আমি কয়েকদিন আগেই বলছিলাম যে আধুনিক মডার্ন ওয়ারফেয়ার বলে সৈন্যকে মারতে হবে না, তাদের এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারে ধ্বংস করে দাও, যে কোনো দেশ এমনিই ধ্বংস হয়ে যাবে। ইসরায়েল এই প্ল্যানেই এগোচ্ছে। ইরান সঙ্গে সঙ্গে রিটালিয়েট করে দিয়েছে নর্থ ফিল্ডের ওপর। এবার আপনি ভাবুন, যেখান থেকে ইন্ডিয়া, চীন, ইউরোপ সহ পৃথিবীর আরো বিভিন্ন জায়গায় গ্যাস যায়, সেই ফিল্ডেই যদি বম্বিং হয়ে যায়, স্ট্রেট অফ হরমুজ খোলা রইল, বন্ধ হলো, কি গেল এলো, মেন জায়গায় তো গ্যাসের উত্তোলনই তো বন্ধ হয়ে যাবে। এইবার এই ব্যাপারটা এতটা মারাত্মক একটা ঘটনা, যুদ্ধের 19 বা 20তম দিন আজকে সেই ঘটনা ঘটল, যার ফলে সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত পাল্টি খেয়ে নাটক করছে, বা যাই হোক না কেন, অন্তত অফিসিয়ালি পুরো পাল্টি খেয়ে গেছে। কারণ এটা এতটা মারাত্মক জিনিস যে গোটা পৃথিবী এবার ইসরায়েলের এগেনস্টে চলে যাবে, যে ভাই যুদ্ধেরও একটা লিমিট আছে, কি করছো তোমরা, গ্যাসের ফিল্ডে অ্যাটাক করে দিচ্ছ। ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন যে ইসরায়েল আউট অফ অ্যাঙ্গার, ইসরায়েল রেগে গিয়ে আহারে বাচ্চা ছেলে করে ফেলেছে। দ্য ইউনাইটেড স্টেটস নিউ নাথিং অ্যাবাউট দিস পার্টিকুলার অ্যাটাক। আমরা আমেরিকা এই ব্যাপারে কিচ্ছু জানতাম না, বিশ্বাস করুন। ইসরায়েল যে কি করে দিল আমাদের একদম জানায়নি। আর কাতার ওয়াজ ইন নো ওয়ে শেপ অর ফর্ম ইনভলভড উইথ ইট। বলছে কাতার তো কোনোভাবে এর মধ্যে ইনভলভ ছিল না ইরানের গ্যাসের ফিল্ডে অ্যাটাক করার। এবং ইরান কি করেছে, ইরান কাতারের এলএনজি গ্যাস ফ্যাসিলিটির একটা পোর্শনে পাল্টা অ্যাটাক করে দিয়েছে অলরেডি।
তো ডোনাল্ড ট্রাম্প এখন যদি সারা পৃথিবীকে বলে যে ইরান কেন কাতারে অ্যাটাক করছে, সারা পৃথিবী তো বলবে ভাই লজিকের মা বাবা এক করে দিচ্ছ, ইসরায়েল কেন আগে ইরানে অ্যাটাক করলো। তো ডোনাল্ড ট্রাম্প সবার আগে এসে নিজেই সাফাই দিচ্ছে যে দেখো বাবা, ইসরায়েল যা করেছে একদম ভুল করেছে, আমরা জানতামও না, কাতারও জানতো না, আমরা জানলে আমরা ঠিক আটকে নিতাম ইসরায়েলকে, চলো যা হবার হয়ে গেছে, ইরানও পাল্টা অ্যাটাক করে দিয়েছে, আমি দায়িত্ব নিচ্ছি, নো মোর অ্যাটাকস উইল বি মেড বাই ইসরায়েল, ইসরায়েল আর কোনো অ্যাটাক করবে না এই গ্যাস ফিল্ডের ওপর। এবং যদি ইরান এই ভেরি ইনোসেন্ট কাতার দেশটার উপর আর অ্যাটাক করেছে, তাহলে উইথ অর উইদাউট দ্য হেল্প অফ অর কনসেন্ট অফ ইসরায়েল, ইসরায়েলের সাহায্য নিয়ে বা না নিয়ে, সম্মতি নিয়ে বা না নিয়ে, আমরা ইউএসএ উইল ম্যাসিভলি ব্লো আপ দ্য এন্টায়ারলি অফ দ্য সাউথ পার্স গ্যাস ফিল্ড, আমরা পুরো সাউথ পার্স গ্যাস ফিল্ড উড়িয়ে দেব। তো আমেরিকা এখন কি বলছে, আমরা তো জানতাম না, জানলে আটকাতাম, যা হবার হয়ে গেছে, ইরানও পাল্টা দিয়ে দিয়েছে, এই গ্যাস ফিল্ডে আর কোনো অ্যাটাক হবে না, ইসরায়েলকে আমরা আটকে নিচ্ছি, ইরান যদি কথা না শুনে কাতারের ওপর আর একটা অ্যাটাক করেছে, পুরো সাউথ পার্স এবার আমরা উড়িয়ে দেব। আমেরিকাকে এসে বলতে হচ্ছে ইসরায়েল কথা না শুনে করে ফেলেছে আউট অফ অ্যাঙ্গার, কারণ এই প্রথম এমন কোনো ঘটনা ঘটলো যেটা সারা পৃথিবীকে এফেক্ট করবে, আপনার কিচেনে এফেক্ট করবে, আপনি জিওপলিটিক্স বুঝুন না বুঝুন, ইন্টারেস্টেড হন না হন, আপনি এফেক্টেড হবেন। তো এই মুহূর্তে এত বড় ঘটনা একটা ঘটে রয়েছে। এবার কেন আমরা বলছি, আমরা এই মুহূর্তে অ্যাজিউম করছি এই ভয়ঙ্কর ব্যাপারটা যে এলএনজি এলপিজি প্রত্যেকটা ক্রাইসিস মারাত্মক দিকে যেতে চলেছে, কারণ ইরান মোটেই দমার পাত্র নয়, ইরানের মনোবল এখনো ভাঙেনি, ওদের লিডারশিপ লাইন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ইরান ওই ভাঙছে তবু মচকাচ্ছে না। ইরান পরিষ্কার বলে দিয়েছে যে এইবার আমরা যে অ্যাটাক করব সেই অ্যাটাক এমন মারাত্মক হবে, কমপ্লিট ডিস্ট্রাকশন হবে আরবে, কাতারে, বাহারিনে, ইউএইতে, এই সমস্ত দেশে যেগুলো আমেরিকার অ্যালাই দেশ, পুরো গালফ রিজিয়ানে। এবার ভাবুন, গালফ রিজিয়ানে যদি তেল আর গ্যাসের খনি বন্ধ হয়ে যায়, ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে যায়, এ তো এক সপ্তাহ বা এক মাসে মিটবে না, মাসের পর মাস লেগে যাবে এগুলোকে রিপেয়ার করে পুরো সবকিছু প্রসেস ঠিক করতে, আর গোটা পৃথিবীর ইকোনমি ডাউন খেয়ে যাবে, কারণ তেল আর গ্যাস ছাড়া আজকের দিনে ইকোনমি চলতে পারে না, আপনার বাড়িতে রান্নাও চলবে না, আপনি স্কুটি নিয়ে রাস্তায় বেরোতেও পারবেন না। এহেন অবস্থায় এই মুহূর্তে তাহলে প্রবলেম বুঝতে পারলেন যে ইসরায়েল কি মারাত্মক কাজটা করেছে কালকে রাতে, কোথায় বম্বিংটা করেছে সাউথ পার্সে, এবং তার ইম্প্যাক্টে আমেরিকা এবং ইরান দুদল কি কি বয়ান দিয়েছে, তো সংকট কোন দিকে যেতে পারে। এবার আমরা পুরো পৃথিবী থেকে পুরোপুরি ভারতের দিকে চলে আসব। ভারতের অবস্থা কি দেখুন, ভারত একসঙ্গে দুটো কাজ করে যাচ্ছে। নাম্বার ওয়ান, এই মুহূর্তে রাতারাতি আমরা 140 কোটি দেশবাসীকে ইলেকট্রিকে নিয়ে যেতে পারবো না, সেটার জন্য টাইম লাগবে না। তো এই মুহূর্তে আমাদের গ্যাস আর তেল দরকার যেন তেন প্রকারেণ। তো এই মুহূর্তে 22টা জাহাজ আমাদের রেডি রয়েছে পুরো গ্যাস এবং তেল নিয়ে, স্ট্রেট অফ হরমুজের ওদেরকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে, তাহলে মোটামুটি আবার কিছুদিনের জন্য ইন্ডিয়া স্টেবল হয়ে যাবে। ওকে, আশা করি এইটুকু বোঝা যাচ্ছে। এবং এই যে আমরা বলছি না যে এলপিজি কি হতে পারে, এটা কিন্তু আমরা বলছি আজকের দিনে, আজকের অবস্থায় দাঁড়িয়ে। আপনি ধরে নিন কোথা হইতে কি হইয়া গেল, ঠিক আমি ভিডিওটা করছি 2 মিনিট পর যুদ্ধ থেমে গেল, ডোনাল্ড ট্রাম্প আর ইরানের লিডারশিপ হাতে হাত মিলিয়ে নিল, চলো ভাই আর মারামারি করবো না, কাল থেকে সব ঠিক হয়ে যাবে। স্ট্রেট অফ হরমুজ ওপেন হয়ে গেল, যেখানে যেটুকু ডিস্ট্রাকশন হয়েছে ওটা তাড়াতাড়ি ধরলাম রিপেয়ার হয়ে গেল। তখন বলবেন স্যার আপনি যে বললেন এলপিজি সংকট বাড়বে, সেটা আজকের এই অবস্থায় দাঁড়িয়ে আমরা অ্যাজিউম করছি, বাট সম্ভাবনা কতটা যে যুদ্ধ কালকেই থেমে যাবে? সম্ভাবনা তো কম। যুদ্ধ যদি চলতে থাকে এবং গতি যদি বাড়তে থাকে, তাহলে আমি যে বলছি যে চলুন এতটা প্রবলেম হবে, হতে পারে প্রবলেম তার 10 গুণ বেশি হয়ে গেল, সেটারও কোনো গ্যারান্টি নেই। তো জিওপলিটিক্স অল টাইম ইভলভ করছে। ভারত এই মুহূর্তে কি করছে বুঝতে হবে। 22টা জাহাজ আমাদের রেডি আছে,
বড় বড় ট্যাঙ্কার কার্গো ভারত ওয়ারশিপ পাঠিয়ে দিচ্ছে আর কোনো রকম রিস্ক না নিয়ে। যে আমাদের ইন্ডিয়ান নেভির যুদ্ধজাহাজ চলে যাচ্ছে একদম স্ট্রেট অফ হরমুজের পাশে, পুরো আমাদের গ্যাস এবং তেলের যে কার্গো জাহাজ আছে পুরো এসকর্ট করে আমাদের যুদ্ধ জাহাজরা আমাদের জাহাজগুলোকে নিয়ে আসছে। যে ভাই কোথায় কি যুদ্ধ হচ্ছে ভাড়মে যায়, আমাদের জাহাজে কোনো অ্যাটাক যেন কোনো দিক থেকে না হয় তার জন্য ইন্ডিয়ান নেভি পুরো ঘিরে পাহারা দিয়ে এসকর্ট করে আমাদের তেল আর গ্যাসকে নিয়ে আসছে এই মুহূর্তে, যাতে করে আমাদের দেশে তেল আর গ্যাসের সংকট না হয়, মিনিমাম যাতে প্রবলেমের মধ্যে দিয়ে চালিয়ে দেওয়া যায়। ওকে, নেক্সট ইন্ডিয়া আরও একটা জিনিস করে যাচ্ছে যেটা আপনারা খেয়াল করবেন, 17-18 দিন আগে যুদ্ধ শুরুর সময় আমরা বলেছিলাম, দেখুন আমি বললাম আর মিলে গেল, আমি কে? আমি থোড়ি জানি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি সিদ্ধান্ত নেবে। আমি এত বছর ধরে যে ইন্টারন্যাশনাল রিলেশনসের পড়াশোনা করে আসছি তাতে করে দেখেছি ভারত সরকারের এটাই জেনারেলি স্ট্যান্ড পয়েন্ট হয়ে থাকে, সেই জন্যই বলছি, না হলে আমি কোত্থেকে জানবো যে ইরান আমেরিকার যুদ্ধে ভারত কোনোভাবে পক্ষ নেবে না, কারণ এই যুদ্ধে জড়ানো মানে ধ্বংস অনিবার্য। ভারত যেটা করবে ভাই, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে দাঁড়িয়ে আমরা মেডিকেল এড পাঠাবো। এটা 17-18 দিন আগে আমরা আলোচনা করেছিলাম, ভারত কাজ শুরু করে দিয়েছে গতকাল। কি করেছে ভারত? 18ই মার্চ ভারত যেটা করেছে সেটা হচ্ছে ইরান থ্যাঙ্কস ইন্ডিয়া অ্যাজ ইট রিসিভস ফার্স্ট মেডিকেল এড শিপমেন্ট ফ্রম নিউ দিল্লি। এবং ইরান বলেছে যে ভারতের কাইন্ড পিপল, ভারতের কাইন্ড মনের দয়ালু মনের মানুষেরা, তারা থ্যাংক ইউ তাদেরকে আমাদেরকে মেডিকেল এড দেওয়ার জন্য। তো আমরা এটা আলোচনা করছিলাম 2.5-3 সপ্তাহ আগে, সেটা ভারত শুরু করে দিল গতকাল থেকে, যে ইরানে মানুষ যেখানে আহত সেখানে আমরা মেডিকেল ইকুইপমেন্ট পাঠাবো, ওষুধ পাঠাবো, যদি দরকার হয় ফুড শর্টেজ যদি মনে হয় আমরা খাবারও পাঠাবো। হ্যাঁ, আমেরিকা আমাদের ডিকটেট করতে আসবে না যে কেন মেডিকেল এড দিচ্ছ, আমরা আমাদের পলিসি নিজেরা বানাই। আমরা যুদ্ধে যোগ দেব না, যতই প্রভোগ করা হোক আমাদের, সেটা আমাদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু যেখানে মানুষ কষ্টে রয়েছে, যেখানে মানবিকতা বিপন্ন, সেখানে আমরা গিয়ে পাশে দাঁড়াবো। সেটা ইউক্রেনেও আমরা দাঁড়িয়েছিলাম, যদিও রাশিয়া আমাদের বন্ধু, সেটা ইরানেও আমরা দাঁড়াচ্ছি, যদিও ইরান আমেরিকার যুদ্ধে আমরা জড়াচ্ছি না। তো ইরানের সঙ্গে এই দিক থেকে সুসম্পর্ক বজায় রেখে তেল এবং গ্যাস যাতে আমরা কন্টিনিউ যতটা সম্ভব, বলছি তো কন্টিনিউ, কতক্ষণ কন্টিনিউ হবে জানি না, যতক্ষণ সম্ভব সবকিছু অপারেশনাল আছে, তেল আর গ্যাস যাতে আমরা ক্রমশ আনাতে পারি। সেকেন্ড আর একটা কাজ ইন্ডিয়া একই সঙ্গে করছে, সেইটা হচ্ছে র্যাপিড ট্রান্সফরমেশন ইলেকট্রিকে। কারণ আজ না হোক কাল যদি যুদ্ধ আরো মারাত্মক চেহারা নেয়, আপনি 140 কোটি মানুষকে তখন খাওয়াবেন কি? গ্রামে যারা আছে কাঠ কয়লা ইত্যাদিতে রান্না করে নিতে পারবে, শহরের এত মানুষ কোথায় যাবে রাতারাতি, তাই না? অসম্ভব, পুরো এনার্জি ক্রাইসিসের মধ্যে পড়ে যাবে ভারতবর্ষ। এবং দেখুন এতদিন আমরা কি দেখছিলাম, যে ভারতের প্রত্যেকটা হাউস হোল্ড একটা করে ইন্ডাকশন কিনে রাখছে, যাতে এরকম অবস্থা না আসুক যে দোকানে আর ইন্ডাকশনও পাওয়া যাচ্ছে না। ইন্ডাকশনও কোম্পানিগুলোও তো একটা লিমিটে বানায় না, যে এত বেচা কেনা হয়, হঠাৎ করে চাহিদা বেড়ে যাচ্ছে। তো ভিডিওটা এই জায়গায় অন্তত পজ করে একবার কমেন্টে বলবেন যে ইন্ডাকশন আপনাদের প্রত্যেকের বাড়িতে 1 পিস করে আছে কিনা, বা নিয়ার 7 দিন 10 দিনের মধ্যে কিনে নেওয়ার প্ল্যান করছেন কিনা। কারণ যারা স্কিল বাংলা চ্যানেল ফলো করে, সমস্ত জিওপলিটিক্যাল রিলেটেড বিপদ থেকে সে মুক্ত থাকতে পারবে সেরম তো আমি বলতে পারি না, কিন্তু অনেক জিওপলিটিক্স রিলেটেড বিপদ থেকে সে বাকিদের থেকে এগিয়ে থাকে। আপনারা এগিয়ে থাকবেন বাকিদের থেকে, যে এটা ঘটতে চলেছে, আমি আগে থেকে এই প্রিকশন বা প্রিপারেশনটা নিয়ে রাখি। তো ইন্ডাকশন আপনার সেই প্রিপারেশন। এবার ইন্ডাকশানে বাড়ির রান্না বান্না তো কোনো রকমে হয়ে যাবে, কিন্তু রেস্টুরেন্টগুলো, হোটেলগুলো, সেখানে তো বিজনেস বন্ধ হওয়া মানে হোটেল মালিকের ব্যবসা গেল, হোটেলে 10 জন লেবার এমপ্লয়ি কাজ করে তাদের ফ্যামিলি গেল। তো বিজনেস বন্ধ হয়ে গেলে তো আর এক কেলেঙ্কারি হবে। আর হোটেল রেস্টুরেন্ট, ওখানে হাই পাওয়ার সব জিনিসপত্র চাই না, একসঙ্গে অনেক রান্না হবে। তো ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো 5-7 দিন সবাই বন্ধ রেখেছিল, রাতারাতি শিফট করছে, ইন্ডিয়ানরা পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেয়। র্যাপিডলি অ্যাডপ্টিং ইলেকট্রিক ইন্ডাকশন কুকটপ, যে বড় বড় কমার্শিয়াল
ইলেকট্রিক বার্নারের গ্যাস, বড় বড় কমার্শিয়াল ইন্ডাকশন, এই সমস্ত ইলেকট্রিক কয়েলের বড় বড় গ্যাস, মানে গ্যাসের মতো দেখতে, গ্যাস নয়, ইলেকট্রিক কুকটপ, ইলেকট্রিক কয়েলে চলবে রেস্টুরেন্টগুলো, সেইগুলো কিনতে শুরু করে দিয়েছে যাতে বিজনেস বন্ধ না থাকে, ইন্ডিয়ার ইকোনমি বন্ধ না থাকে, ইন্ডিয়ার গ্রোথ একইভাবে চলতে থাকে। এবং এইটা সম্ভব হতে পারছে একবার যদি ঠান্ডা মাথায় ভেবে দেখেন, আমাদের যে সমস্ত অফিসাররা এই ইকোসিস্টেম বানিয়েছে লাস্ট 10-15 বছরে, তাদেরকে ধন্যবাদ আপনি দিতে না চাইলেও আপনার ভিতর থেকে তাদের জন্য ধন্যবাদ চলে আসবে, কৃতজ্ঞতা চলে আসবে। আপনি ভাবুন, আজকে আমাদের দেশে ইলেকট্রিক ইকোসিস্টেম যদি তৈরি না থাকতো কি হতো। ইলেকট্রিক ইকোসিস্টেম মানে কি জানেন তো? শুধুমাত্র ইন্ডাকশন তৈরি নয়, ইভিও। লাস্ট 10 বছর ধরে একটা ডেডিকেটেড টিম, নীতিন গডকরি উনি এই ডিপার্টমেন্টের মিনিস্টার, মন্ত্রী তো সামনে থাকবেনই, কিন্তু তার সঙ্গে যে অফিসাররা আছে আমাদের, ডেডিকেটেড টিম, তারা দিন রাত ইভি ইভি ইলেকট্রিক ইলেকট্রিক চারদিকে বলে গেছে, প্রচার করে গেছে, একটু একটু করে মানুষকে সাহস দিয়ে গেছে, বড় বড় যে বিজনেস স্টার্ট আপ তাদেরকে ভর্তুকি দিয়েছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে টাকা ইনভেস্ট করেছে। মানুষ যখন আজকে দেখছে আচ্ছা এই টোটো গাড়িটা 5 জনকে নিয়ে এই ভালোই তো পাড়ায় পাড়ায় দেখছি ইলেকট্রিকে চার্জ দিয়ে চলছে, মানুষের ভরসা, ট্রাস্ট তৈরি হচ্ছে যে আচ্ছা ইলেকট্রিক দিয়ে তাহলে কাজ চলে। তার আগে আমরা যখন আরো আগে ছিলাম না, লোকজন খিল্লি করতো, দূর ইলেকট্রিক গাড়ি তো খেলনা, ও যেতে যেতে বন্ধ হয়ে যাবে। স্কুটি যেগুলো ছিল সেগুলো নিয়ে খিল্লি করতো। তারপর যখন দেখলো না স্কুটির থেকে অনেক বড় 5 জনকে নিয়ে টোটো চলে যাচ্ছে, না না না, তাহলে তো আর খিল্লির জিনিস নয়। মানুষের সাইকোলজি চেঞ্জ সব থেকে বড় টাফ ব্যাপার, সেইটা লাস্ট 10 বছরে ভারত করে নিয়েছে। এবং যখন ইলেকট্রিকের প্রতি মানুষের ভরসা এসে গেছে না, আগে মানুষের ধারণা ছিল গ্যাস পেট্রোল ডিজেল ছাড়া অসম্ভব, ইলেকট্রিকে আবার গাড়ি চলে নাকি, মানুষ দেখছে চলে, তাহলে ইলেকট্রিকে রান্নাও হয়। এই ইকোসিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে ভারতবর্ষে। সোলার ইকোসিস্টেম লাস্ট 2 বছর ধরে খেয়াল করুন, পিএম সূর্যঘর যোজনা, সূর্যঘর যোজনা, অনেক মানুষজন বলতে শুরু করেছে দূর ভারতবর্ষে এত দরকারি জিনিস আছে কি সব সূর্যঘর সূর্যঘর করে যাচ্ছে। বাট যে অফিসাররা এই প্ল্যানটা বানিয়েছিল তাদের আমি বলবো ভিশনারি অফিসার, তারা দেখে নিয়েছিল কি হতে চলেছে পৃথিবীতে, এবং তার জন্য একটাই উপায়, দেশকে ভিতর থেকে আত্মনির্ভর করো, গোটা ইকোসিস্টেম তৈরি করে দাও, মানুষ যাতে অ্যাডপ্ট করতে পারে, মানুষ যাতে এই জিনিসগুলো পায়, তার বিজনেস চেন, মার্কেট অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেস, নলেজ, অ্যাওয়ারনেস সব কিছু তৈরি করতে থাকো। এবং সেই জন্য আজকে দেখুন ভারতে সারা পৃথিবীর তুলনায় প্যানিক কম, প্রিপেয়ার্ডনেস বেশি। রেস্টুরেন্ট মালিকরা প্যানিক করছে না, প্রিপারেশন করছে যে ভাই মার্কেটে আমাদের ইলেকট্রিক কুকটপ আছে, আমরা চলে যাব, ইলেকট্রিক ইউনিটের দাম বেশি, সোলার প্যানেল মার্কেটে পাওয়া যায়, আমরা সোলার বসাবো, ফ্রিতে ইলেকট্রিক জেনারেট করব, না গ্যাস কিনবো, না পেট্রোল কিনবো, না ডিজেল কিনবো, সব ইলেকট্রিকে চালাবো, ছাদে সোলার বসাবো, ওখান থেকে ফ্রিতে আসবে। সবার বাড়িতে সোলার ছাদে বসানো সম্ভব নয়, গভর্নমেন্ট হ্যাঁ পশ্চিমবঙ্গ রাজ্য হিসেবে পিছিয়ে আছে, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, কর্ণাটক একের পর এক সোলার পার্ক তৈরি করতে শুরু করেছে, যে সরকার সৌর বিদ্যুৎ তৈরি করবে যাতে করে ইলেকট্রিক ইউনিটের বিল কমবে, দাম কমবে। এবং এই যে ব্যাপারটা ভারতবর্ষ শুরু করে দিয়েছিল পারফেক্ট টাইমে, আমরা একটা কথা বলছিলাম না 2-3 দিন আগে, যে কোনো ট্রানজিশন একটা ঝটকা দিয়ে আসে, যে কোনো নতুন সৃষ্টি একটা ধ্বংসের মধ্যে দিয়ে উঠে আসে। সেই কথাটাই দেখুন তো আজকে দি ইন্ডিপেন্ডেন্ট বলছে, উইল দ্য ইরান ওয়ার রিয়ালি লিড টু আ গ্লোবাল পিভট টু রিনিউয়েবল এনার্জি। এই ইরান যুদ্ধটা পুরো রিনিউয়েবল এনার্জির দিকে পৃথিবীকে শিফট করে দিচ্ছে। আজকে রয়টার্স বলছে, ইউএন চিফ বলছে ইরান ওয়ার শুড প্রম্পট এক্সিট ফ্রম ফসিল ফুয়েল। ইরানের যুদ্ধ দেখিয়ে দিল যে ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানি থেকে এক্সিট নেবার সময় এসে গেছে। ভারতবর্ষ গোটা পৃথিবীতে সোলার একটা বোর্ড তৈরি করেছিল, আপনি জানেন গুড়গাঁওতে তার হেডকোয়ার্টার, তাই তো, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, আইএসএ। আমেরিকা সেই সোলার অ্যালায়েন্স থেকে বেরিয়ে গেল কদিন আগে, তার ভিডিও এই চ্যানেলে আমরা করেছিলাম। ডোনাল্ড ট্রাম্প পরোয়া করে না প্রকৃতির। ডোনাল্ড ট্রাম্প বলে তেল তুলবো, তেল বেচবো, আমেরিকা বড়লোক হবে। প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইড বাড়লো, বরফ গললো, কি হলো আমার কিছু যায় আসে না। ভারত কিচ্ছু করেনি যে ডক্টর জয়শঙ্কর, অজিত দোভাল, মোদিজি গিয়ে কিছু করেছে তা নয়, কোথা থেকে কি হয়ে গেল
সারা পৃথিবী এবার রিনিউয়েবলে শিফট করে যাচ্ছে। যেই রিনিউয়েবল লিডার হচ্ছে কিন্তু ভারত। তেলের লিডার ভারত নয়, ভারতে তেল কই। রিনিউয়েবল এনার্জির, সোলার পাওয়ারের লিডার কিন্তু ভারত। চীন একটু এগিয়ে আছে আমাদের থেকে, বাট ভারত প্রচন্ড স্পিডে দৌড়াচ্ছে চীনকে ধরার জন্য। তো আমার এই জন্য বারবার মনে হয় যে মহাকাল ইঙ্গিত দিচ্ছে পৃথিবীতে যা কিছু ঘটছে সেটা কোনো না কোনোভাবে ভারতের ফরে চলে আসছে। এটা ভারতের টাইম। এবং এবং আপনি দেখুন, জিও পলিটিক্স আপনারা যারা ডেলি আলোচনা করেন, চর্চা করেন, আমি আপনাদের বলেছিলাম যে জিও পলিটিক্স দিয়ে আপনারা বুঝে যাবেন যদি আপনার সম্পদ বাড়াতে হয়, অর্থ বাড়াতে হয়, আপনার ব্যক্তিগত লাভ কি হবে জিও পলিটিক্স শিখে, এইটা লাভ হবে। আপনি সেগমেন্ট বুঝে যাবেন কোন সেগমেন্টের শেয়ার উঠবে, কোথায় নামবে। একদিন আগের আর্টিকেল দেখুন, আদানি পাওয়ার, হাতসন অ্যাগ্রো, এই স্টকগুলো, এনটিপিসি গ্রিন, এগুলো 9% গ্রো করেছে রিনিউয়েবল এনার্জির স্টক। লং টার্ম ইনভেস্টাররা রিনিউয়েবল এনার্জিতে ইনভেস্ট করতে শুরু করছে। 4 ঘন্টা আগের দেখুন আর্টিকেল বিজনেস স্ট্যান্ডার্ডের, এসিএমই সোলার হোল্ডিং, এনটিপিসি গ্রিন এনার্জি, এরা 9% জাম্প করে গেছে। আপনারা কি এগুলো বুঝতে পারেননি যে যুদ্ধ আসছে, তেলের ক্রাইসিস আসছে, মানে ভবিষ্যৎ কোন দিকে, কোন সেগমেন্ট এবার গ্রো করবে স্টক মার্কেটে? আমি সব সময় বলি স্টক মার্কেট, মানে চ্যানেলে নয়, স্টক মার্কেট কোর্সের ক্লাসের মধ্যে, যে স্টক মার্কেটে কিছু সেক্টর ডাউন হচ্ছে মানে কিছু সেক্টর ওপরেও উঠছে। বোঝার ক্ষমতা থাকতে হবে, এর জন্য জিওপলিটিক্স আপডেট থাকতে হবে যে কোন সেক্টর উঠবে নেক্সট 5 বছরে। সেই সেক্টরগুলো বুঝে যদি ইনভেস্ট করা যায়, আর যে সেক্টর নামবে সেখান থেকে যদি এক্সিট নিয়ে নেওয়া যায়, স্টক মার্কেটে কারোর কখনো লস হবে না। ওভারঅল 9টা জায়গায় লাভ হবে, 4টে জায়গায় লস হবে, ওভারঅল লাভে থাকবেন। কিন্তু তার জন্য জিওপলিটিক্স ডেলি চর্চা করতে হবে, ডেলি স্কিল বাংলার ভিডিওটা দেখতে হবে, তবে আপনার পকেটেও লাভ হবে, আপনার পোর্টফোলিও বেটার হবে, স্টক মার্কেট থেকেও আপনি অনেক ব্যক্তিগতভাবে লাভবান হতে পারবেন। তো জিওপলিটিক্স থেকে আপনি বুঝে যাবেন কোন সেক্টর উঠছে। আর স্টক মার্কেটের যে ফিনান্সিয়াল নলেজ, যেখানে সেবি রেজিস্টার্ড এনআইএসএম যে সার্টিফিকেট, সেই সার্টিফাইড টিচার আপনাকে এ টু জেড বুঝিয়ে দেবে যে এই সেক্টরগুলোর মধ্যে আবার কোন কোম্পানিতে আপনার ইনভেস্ট করা উচিত, কিভাবে কোম্পানির স্টক নির্বাচন করা উচিত। তো সেটার জন্যও পড়াশোনা দরকার। হ্যাঁ, তার জন্য আপনাকে এটা ওটা সেটা কিছু পড়ে আসতে হবে না। নর্মাল আপনি এইচএস পাস হলেই আপনি পড়াশোনা করতে পারবেন। সেটার অনলাইনে বাড়িতে বসে পড়াশোনা করতে পারবেন, জাস্ট আপনার ফোনে। আজকে এই মুহূর্ত থেকে পড়াশোনা করতে পারবেন। আমাদের কোর্স পুরো রেকর্ডেড সাজানো আছে। আপনি এই মুহূর্তে জয়েন করে যান আমাদের অনলাইন যে স্টক মার্কেট কোর্স, সেখানে এই মুহূর্তে আপনি শিখতে শুরু করতে পারবেন। 15 দিন 20 দিন পর থেকে শিখে নিয়ে অল্প অল্প করে টাকা পয়সা নিজের সিদ্ধান্তে এবার ইনভেস্ট করতে শুরু করতে পারবেন। অল্প অল্প করে যত আইডিয়া বাড়বে তত আস্তে আস্তে বাড়াবেন। লাভের টাকা থেকে আবার ইনভেস্ট করবেন, প্রচুর টাকা ইনভেস্ট করার কোনো দরকার নেই। এবং স্কিল বাংলা আপনাকে এই অ্যাসিওরিটি দিচ্ছে যে ভারতবর্ষের বেস্ট টিচারের থেকে আপনি পড়তে পারবেন। তো আপনার সেই চিন্তাও নেই যে এখানে শিখবো, ঠিক জায়গা হবে তো, তার জন্য স্কিল বাংলা আছে। এত বছর ধরে এত হাজার হাজার ছাত্রছাত্রীকে সারা ভারতে এবং বাংলায়, বাংলা ভাষায় বাঙালিদের জন্য এত কিছু স্কিল বাংলা পড়াশোনা করিয়ে আসছে, স্কিলড করিয়ে আসছে। তো গতকাল আমি আপনাদের বলেছিলাম যে আমাদের স্টক মার্কেট কোর্সের ফিজ হচ্ছে 8,749 টাকা। সেইটার ওপর ডিসকাউন্ট করে ছিল 7,000 টাকা। আমি বলেছিলাম যে আমি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবো যাতে করে আপনাদের জন্য হাইয়েস্ট ডিসকাউন্ট করে দেওয়া যায় যারা আপনারা আজকে এনরোল করবেন। তো আমার কথা বলা হয়ে গেছে, 7,000 টাকাও আপনাদের আর লাগবে না। স্কিল বাংলার ইতিহাসে সব থেকে বেশি ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে। এবার আমি যেরকমটা বলছি সেইভাবে আপনারা ধীরে ধীরে এগোন এবং এনরোলও করে নিতে পারবেন। পুরো প্রসেস দেখিয়ে দিচ্ছি, কত টাকা লাগছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটু স্পিডে এগোবো, আপনারা প্রত্যেকটা স্টেপ ভিডিও পজ করে করে করতে করতে যাবেন, ঠিক আছে? আমি থেমে থেমে বলবো না, আমি দ্রুত এগোচ্ছি, আপনারা ভিডিও পজ করে নিজের ফোনে প্রত্যেকটা স্টেপ করতে থাকবেন। চলুন শুরু করুন। নিজের ফোনের ইন্টারনেট অন করে গুগল প্লে স্টোরে ক্লিক করুন, পজ করে করে ধীরে ধীরে করতে করতে এগোন। সার্চ বক্সে গিয়ে সার্চ করুন আড্ডা 24/7, এটা আমাদের কোম্পানির নাম।
Adda 24/7 অ্যাপ, এটায় ক্লিক করুন, ইনস্টল অপশানটায় ক্লিক করুন, দেখুন ইনস্টল হতে শুরু করবে, 30 সেকেন্ড মতো ওয়েট করুন, দেখুন তারপর ইনস্টলিং দেখাবে, 30 সেকেন্ড মতো ওয়েট করুন, তারপর ইনস্টল হয়ে গেলে কন্টিনিউ বা ওপেন অপশানে ক্লিক করবেন, এখানে আপনার ফোন নাম্বার দেবেন, ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, ওটিপি আসবে, এখানে আপনার ওটিপি বসিয়ে সাবমিট করে দেবেন, তারপর এই পেজটা চলে আসবে। স্টেপ বাই স্টেপ ভিডিও পজ করে করে আগে এত দূর এগিয়ে আসুন নিজের ফোনে, তারপর এই পেজটা খুব ইম্পর্টেন্ট, আপনি এখানে অনলি স্টেট এক্সামেই ক্লিক করবেন, অন্য কোথাও নয়। স্টেট এক্সামের পরে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন, অন্য কোথাও নয়। তারপরে এই ইংলিশে হ্যালো এটাতে ক্লিক করবেন, তারপরে এই অ্যালাও অপশানটায় অ্যালাও করে দেবেন। তারপরে যদি কোনো ব্যাচে আপনার হাত লেগে এরকম কিছু ওপেন হয়ে যায়, এটা যেমন রেলের ব্যাচ ওপেন হয়ে গেছে, চিন্তা নেই, এই ব্যাক অপশানটা ক্লিক করে আপনি ব্যাক করে এই পেজে চলে আসবেন। আর যদি এরকম কিছু ওপেন না হয়, এই পেজটাই খোলে, তাহলে তো খুবই ভালো। এরপর পজ করে করে, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ, এই ভিউ অল, ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, এখানে এই ভিউ অল এই অ্যারোটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার তো এটা একটা স্কিল ডেভেলপ হবে, তো আপনি স্কিল ডেভেলপ কোর্সে এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে দেখবেন এরকম একটা পেজ খুলে গেছে। স্টক মার্কেট কোর্সের ফিস কত হয়ে গেছে? 8,700 কত ছিল, ডিসকাউন্ট করে 7,000 ছিল, সেইটা হয়ে গেছে 4,499, মানে 7,000 থেকেও 2,500 ডিসকাউন্ট হয়েছে। আর 8,750 থেকে তো দেখলে প্রায় প্রায় 4,250 টাকা ডিসকাউন্ট হয়েছে, যেটা স্কিল বাংলার ইতিহাসে কোনোদিন হয়নি। 4,250 টাকা ডিসকাউন্ট। ওকে, এর থেকেও ডিসকাউন্ট হবে, ওয়েট করুন, আরও হবে। আপনি এইটায় ক্লিক করবেন, ক্লিক যেই করা হয়ে গেল আপনার কাছে আমাদের কোর্সটা ওপেন হয়ে যাবে। কোথাও প্রেস করবেন না, যেখানে বলবো সেখানে এই মোর অফার্সে আপনি প্রেস করবেন, হলো। এইবার আপনার কাছে এই পেজটা খুলবে, আপনি এই ইউজ কয়েন এইটায় ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এইটায় নীল হয়ে গেল, 4,499টা 4,442 হলো। আপনার 4,452, 4,462 এরম হতে পারে, যার কাছে যত কয়েন থাকে অ্যাপে সেই অনুযায়ী ডিসকাউন্ট হয়, বাট কমবে, কিছু হলেও কমবে। ঠিক আছে, দাঁড়ান, আরও কমবে। এরপর যে এই বক্সটা আছে এন্টার কুপন কোড, এখানে আপনি মোবাইলে টাইপ করুন Y219, এটা আপনার ডিসকাউন্ট কোড। এটা অ্যাপে কোথাও থাকবে না, কেউ জানবে না, কেবল আমি আপনাদের বললাম, স্কিল বাংলার দর্শকরাই জানবেন। এটা আমার স্পেশাল ডিসকাউন্ট কোড, আপনাদেরকে গিফট হিসেবে দিলাম। ওকে, Y219 এইটা এখানে টাইপ করে বসিয়ে এই অ্যাপ্লাই বাটনটায় এবার ক্লিক করে দিন। দেখুন 4,330 টাকা হয়ে গেছে। আরও ডিসকাউন্ট হয়ে কতটা নেমে গেল? কারোর 4,340 হতে পারে, 4,350 হতে পারে, কিন্তু 4,360-65 বেশি কারোর হবে না, কথা দিচ্ছি। 4,330 থেকে 4,360 মধ্যেই থাকবে, এর বেশি 60 বা 65 মধ্যেই থাকবে, এর বেশি ফিজ আপনার লাগবে না। এবার হ্যাপি তো? স্কিল বাংলার ইতিহাসে সব থেকে বেশি ডিসকাউন্ট। এইবার জীবনের বেস্ট ডিসিশনটা কয়েকটা ক্লিকে করে নিন, না হলে ওই বছরের পর বছর, মাসের পর মাস চলে যাবে, আপনি একই জায়গায় দাঁড়িয়ে থাকবেন, আপনার স্কিল এগোবে না, স্টক মার্কেটেও ঢুকবো করব করে বয়স পেরিয়ে যাবে, আর স্টক মার্কেটটা হবে না। আর যাদের হবার তাদের এখনই হয়ে যাবে, তারা এক্ষুনি 5 মিনিটে ক্লাসও করতে শুরু করে দেবেন। দেখুন এইবার আপনি এই বাই নাও অপশানটায় ক্লিক করুন। বাই নাও অপশানে ক্লিক করলে আপনার কাছে, এখানে তো আমি 0 দেখিয়েছি, আপনার কাছেই 4,300 ধরলাম 65 এরকম একটা ফিজ এলো। আপনি ধরুন ইউপিআইতে পেমেন্ট করবেন, ফোনপে, জিপে, চাইলে অন্য কিছুতেও করতে পারেন, আপনার ইচ্ছে। তো আপনি এটায় ক্লিক করবেন, করে এই 4,365 এখানে অ্যামাউন্টটা দেখাবে, এখানে ক্লিক করে দেবেন। আপনার যে পিন আছে পিন বসিয়ে দেবেন ফোনে, ফোন থেকে টাকা কেটে যাবে, আপনি কোর্সে ভর্তি হয়ে যাবেন। এই যে জিনিসটা বোঝালাম, একজন অন্ধ মানুষও এটাকে জাস্ট শুনে শুনে ফলো করে ভর্তি হয়ে নিতে পারবে নিজেই, কারোর কোনো প্রবলেম হবে না। বাট বাই চান্স কারোর কোনো সহায়তার দরকার হলো, যে স্যার আমি দুটো জিনিস জিজ্ঞাসা করে ভর্তি হব,
বা আমি নিজে পারছি না, যে কোনো বাচ্চা ছেলেও পেরে যাবে, তবু মনে হলো স্যার আমি নিজে পারছি না, আমার একটু হেল্প দরকার, এটা আমার পার্সোনাল টিমের ফোন নাম্বার। আমার টিমকে ফোন করে নিন। আমার টিম রাত পর্যন্ত অ্যাক্টিভ থাকে, আপনি রাত 10টাতে ফোন করলেও ওরা আপনার ফোন ধরবে। 9650634247 ফোন করে নিজে ওদের থেকে গাইডেন্স নিয়েও সঙ্গে সঙ্গে এনরোল করে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। ওকে, এবং যেই মুহূর্তে এনরোল হয়ে গেল ওই মুহূর্তে আপনি অ্যাপে ঢুকে কোর্সটার ওপরে ক্লিক করলেই আপনার কাছে লাইভ ক্লাস আর ভিডিও কোর্স দুটো অপশান চলে আসবে। এবার স্টক মার্কেট আর কিউএনএ সেশন, ওর মধ্যে আবার লাইভ ক্লাসের মধ্যে দুটো অপশান চলে এলো। আপনি জাস্ট ভেতরে ঢুকুন, আপনি ভিডিও কোর্সে ক্লিক করুন, স্টক মার্কেটের 11টা চ্যাপ্টার চলে আসবে। আপনি চ্যাপ্টার 1-এ ক্লিক করুন, ঠিক আছে, এই স্টক এটার মধ্যে ক্লিক করুন, এই 11টা চ্যাপ্টার খুলে গেল। আপনি ধরুন চ্যাপ্টার 1-এ ক্লিক করবেন, এই দেখুন আপনার কাছে পুরো ভিডিও খুলে গেল। আপনি চ্যাপ্টার 9-এ ক্লিক করেছেন, এই পুরো ভিডিও খুলে গেল। কি চাই আপনার? মিউচুয়াল ফান্ড থেকে, ইন্ডেক্স ফান্ড থেকে শুরু করে, পি রেশিও অ্যানালিসিস থেকে শুরু করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, সব কিছু A to Z হাতে ধরে আপনাকে বোঝানো আছে। লোন অ্যান্ড ডেট ম্যানেজমেন্ট আপনাকে শেখানো আছে। আপনার কোশ্চেন অ্যান্সার সেশন আমার হয় প্রত্যেক রবিবার সকাল 11টায়, এটা লাইভ হয়, এখানে আপনি চলে আসবেন কোনো ডাউট থাকলে, A to Z আপনার ডাউট সলভ হয়ে যাবে। আর ভর্তি হবার পর যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে আমার আলাদা একটা টিম আছে, 8130209247। কোনো প্রবলেম হলে ভর্তি হওয়ার পর, যে স্যার ক্লাস খুঁজে পাচ্ছি না, আপনি এই নাম্বারে কল করুন। তাহলে যা স্টেপ দেখিয়ে দিলাম, ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ক্লাস করা, নিজেই পারবেন। যদি ভর্তি হতে কোনো প্রবলেম হয়, আমার পার্সোনাল টিমের নাম্বার আগে দিয়ে দিয়েছি। যদি ভর্তি হওয়ার পর কোনো প্রবলেম হয়, তার জন্য আলাদা টিমের নাম্বারও দেওয়া থাকলো। তো নিশ্চিন্ত হয়ে এবার আপনি নিজের জীবনের বেস্ট ডিসিশনটা নিয়ে, এই যে এতদিন ধরে জিওপলিটিক্স দেখছেন, সেই নলেজটাকে নিজের সম্পদ বাড়াতে কাজে লাগান। অল দ্য বেস্ট।